দর্শক, ইসমাহানি মির্জাপুর চা মুক্তবাক্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। অবশেষে জল্পনা কল্পনার অবসান, 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল, বড় জমায়েতের পরিকল্পনা। জেল থেকে পালিয়েছে আবরার হত্যায় ফাঁসির আসামি মুনতাসির, রাষ্ট্রপক্ষের বয়ানে জানা গেল 6 মাস পর। সন্ধ্যা নামলেই ঢাকা জুড়ে আতঙ্ক, আসিফ নজরুল ব্যর্থতা স্বীকার করলেও পুরনো বয়ানে অটল স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে অস্থিতিশীলতার আগুনে ঘি ঢালছেন শেখ হাসিনা, অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টা। ভয়াবহ আগুনে পড়ল সাজেক ভ্যালি, কক্সবাজারে বিমান বাহিনীর চেকপোস্টে সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচারে পঙ্গু অর্থনীতি, মত বাণিজ্য উপদেষ্টার। কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের তাগিদ। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আমরা সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। প্রথমত নতুন রাজনৈতিক দলের হিসেব নিকেশ নিয়ে কথা বলতে চাই এবং তারপরে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খানিকটা কথা বলার ইচ্ছা আছে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আনিস আলমগীর, তিনি সাংবাদিক ও কলামিস্ট। আছেন জনাব গোলাম মর্তজা, প্রেস মিনিস্টার, ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস, যুক্তরাষ্ট্রে। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন জনাব সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আজকে একটি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। কবে আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন সেই দল? কারা থাকবেন নেতৃত্বে? কেমনই বা হবে গঠনতন্ত্র? এমন নানা প্রশ্নের মাঝেই ঘোষিত হলো দিনক্ষণ। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। সোমবার সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা জানান, দলের নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমতের ভিত্তিতে। পরিষ্কার করেন, সাংগঠনিক কাঠামোর ভিত্তিও। আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয় জনমত জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাগরিক মতামত। দলের নাম, নেতৃত্ব, আদর্শ ঘিরে জনগণের পরামর্শের সবটাই ছিল এই পর্বে। দলীয় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা মানুষেরা সর্বাধিক জোর দিয়ে বলেছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের প্রস্তুতি শিক্ষার্থীদের। সেখানেই নেতৃত্ব নিয়ে অবসান হবে সব জল্পনা কল্পনার। শুরুতেই জনাব সরওয়ার তুষার, আপনার কাছে আসতে চাই। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের গণমাধ্যমে নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা চলছে এবং আনন্দবাজার পত্রিকার এখন পর্যন্ত প্রচারণা হচ্ছে। এর পেছনে জামাতে ইসলামের একটা ভূমিকা রয়েছে। জামাতের সাবেক কিছু কর্মী, শিবিরের সাবেক কর্মী এই যে নতুন রাজনৈতিক দল তাতে একটা বড় ভূমিকা রাখতে চলেছেন। সব মিলিয়ে এই যে প্রচারণা, সেটার ব্যাপারে শুরুতে আপনার কাছ থেকে শুনতে চাই এবং নতুন রাজনৈতিক দল নিয়ে আসলে আপনাদের চিন্তাটা কি সেটাও শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ এবং যে দুজন সহ আলোচক আছেন আনিস ভাই এবং মর্তজা ভাই, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিক বলেছেন যে ভারতের একটা খুব গর্হিত বাজে প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। শুরু থেকেই ছাত্রদের বা তরুণদের একটা নতুন রাজনৈতিক উদ্যোগকে তারা
শুরু থেকেই বিতর্কিত কিংবা কলঙ্কিত করার চেষ্টা করছে। আমি সেটার ব্যাপারে পরের পার্টে বলি। প্রথমে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, এখন আপনি জানেন যে আমরা গত সেপ্টেম্বর মাসে 24 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছিলাম, এবং আমাদের মূলত কথা ছিল যে গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের পাশে দাঁড়ানো সহ আরো কিছু দাবি দেওয়া সহ 8টা দফা সহকারে আমরা জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরু করেছিলাম। কিন্তু এরপরে আমরা যখন এটা নিয়ে কাজ করতে শুরু করার পরে বিশেষত জনগণের মধ্যে তরুণ অংশের মধ্যে আমরা দেখেছি তারা আমাদেরকে যেটা বলেছেন যে আপনারা একটা রাজনৈতিক দল হয়ে আসেন, তাহলে যেটা হবে যে বাংলাদেশের জনগণের এখন যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেটাকে আপনারা পূর্ণতা দিতে পারবেন। তখন আমরা সেই কথার ভিত্তিতে আমরা গত 24 সালের 16 ডিসেম্বর প্রথম আমরা প্রকাশ করি যে আমরা আগামী 2 মাসের মধ্যে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় গত 2 মাস আমরা এক্সটেন্সিভলি কাজ করেছি রাজনৈতিক দল নিয়ে, এবং এই ফেব্রুয়ারির আমাদের কথা ছিল 3য় সপ্তাহের মধ্যে আমরা দলটা করব। তো সবকিছু মিলে 4র্থ সপ্তাহের মধ্যে দলটা আসছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা, এবং যে সংবাদটা আপনি পড়লেন সেখানে আমাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন এগুলোই আসলে আমাদের প্রত্যাশা। আমরা জনগণের কাছে আপনার চোখে নতুন বাংলাদেশ কেমন সে বিষয়ে ক্যাম্পেইনে নেমেছিলাম অনলাইনে এবং অফলাইনে। সেখানে কিন্তু জনগণ আমাদের কাছে কি কি চায় তার একটা ধারণা আমরা পেয়েছি, যে নতুন রাজনৈতিক দলের কাছে জনগণের প্রত্যাশা কি, কিংবা নতুন বাংলাদেশটা তারা কেমন দেখতে চায়, এবং দলের ভেতরে যেটা আন্তঃ পার্টি যে গণতন্ত্র সেটার ব্যাপারেও জনগণের মতামত কি, সেগুলো তারা আমাদেরকে বলেছেন। এবং আমরা এখন গত এক সপ্তাহ প্রায় 24 ঘন্টা ধরে আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করছে সেই জনগণের সেই কথাবার্তাগুলোকে উঠিয়ে আনার জন্য, এবং আমরা তার ভিত্তিতেই আসলে পরবর্তীতে আমরা যখন নতুন দলের কর্মসূচি যখন আমরা ডিক্লেয়ার করব তার মধ্যে আপনারা এগুলো রিফ্লেকশন গুলো দেখতে পাবেন। ফলে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এটা একটা মধ্যপন্থী দল হবে, কোন ধরনের মতাদর্শিক রাজনীতি, বাম ডানের যে মতাদর্শিক রাজনীতি এই দল সেই ধরনের কোনো রাজনীতি করবে না। মূলত নাগরিক অধিকার ভিত্তিক, মর্যাদা ভিত্তিক এবং বাংলাদেশপন্থী একটা রাজনীতি এই দলটা করবে, এবং সার্বভৌমত্বের প্রশ্নেও আমাদের খুব শক্ত অবস্থান থাকবে। পাশাপাশি আমাদের যে এখানে নির্বাচনী ব্যবস্থা সহ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক যে ক্ষমতা কাঠামো তার বিরুদ্ধে গিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক একটা সংবিধান এবং তার মধ্যে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে এমন কতগুলো বিধান আমাদের প্রাথমিক বিবেচনায় থাকবে। তার বাইরে অর্থনৈতিক কর্মসূচি হিসেবে আমরা বলেছি যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেন এখানে ফ্লারিশ করতে পারে তার জন্য বিশেষ প্রণোদনা এই দলের তরফ থেকে কর্মসূচিতে থাকবে। এগুলো এবং সাংস্কৃতিক দিক থেকে আমরা জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে একটা সকল নাগরিকের জন্য একটা রাষ্ট্র করতে চাই, এবং সামাজিক সহাবস্থান, দায় ও দরদের সমাজ, এই কথাগুলো আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যেগুলো আরো বিস্তারিত থাকবে আমাদের ঘোষণাপত্র এবং কর্মসূচিতে। এই হচ্ছে আমাদের দল কি ধরনের হতে যাচ্ছে তার ব্যাপারে আমি একটা ধারণা দিতে পারলাম। ইন্ডিয়ার যে প্রচারণার কথা আপনি বলেছেন, ইন্ডিয়া খুব সঙ্গত কারণেই এই নতুন রাজনৈতিক দলের ব্যাপারে খুবই থ্রেটেন্ড ফিল করছে। তারা চায় না যে এখানে তরুণদের, বিশেষত যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র তরুণদের কোন রাজনৈতিক দল তৈরি হোক, কারণ তৈরি হলে তারা মনে করে যে এখানে তাদের বাংলাদেশ কেন্দ্রিক যে পরিকল্পনা, বাংলাদেশকে সবসময় সেকুলার বনাম রিলিজিয়াস, ধর্ম বনাম প্রগতি, এরকম যে বিভক্ত করে রাখার যে রাজনীতি ইন্ডিয়ার তরফ থেকে, এটা অনেক দূর পর্যন্ত নস্যাৎ হবে। কারণ আমরা আমাদের শুরু থেকেই বলেছি যে আমরা ধর্ম বনাম প্রগতি করতে চাই না, আমরা শাহবাগ বনাম শাপলা করতে চাই না। আমাদের দলের মধ্যে আপনি ঠিকই বলেছেন যে এখানে সাবেক শিবিরের অনেকে আছে, বাম রাজনীতি করেছে একসময় তারা আছে, যারা কওমি অঙ্গনে তারা আছে, যারা মধ্যপন্থী তারা আছে, এবং যারা কখনো কোনো রাজনীতি করেন নাই কিন্তু নানা ধরনের সামাজিক অ্যাক্টিভিজম করেছেন, এই ধরনের মানুষেরা আছে। এবং তারা প্রত্যেকেই কিন্তু আগে যে ধরনের রাজনীতি করেছেন কোনো না কোনো ভাবে তারা মনে করছেন যে তাদের সেই রাজনীতিটা ঠিক যা হওয়ার কথা সেটা হয় নাই, এই জন্যই তারা সেটা ছেড়ে দিয়ে এখন নতুন রাজনৈতিক দলে আসছে। এটাকে যে এখন যেভাবে বলা হচ্ছে যেটা জামাত প্রণোদিত দল, আপনি দেখবেন যে তারা আওয়ামী লীগ আমলে ভারত সবসময় প্রচার করেছে একদিকে আওয়ামী লীগ সেকুলার ফোর্স, অন্যদিকে বিএনপি হাইফেন জামাত, তারা সবসময় বিএনপি এবং জামাতকে এক কাতারে মিলিয়ে পুরোটাই একটা জঙ্গিবাদী মৌলবাদী প্রকল্প এভাবে প্রচার করার চেষ্টা করেছে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তারা এখন নতুন করে সেকুলার রিলিজিয়াস এই ডিভিশনটা করতে চাচ্ছে, এবং তারা এখন দেখাতে চাচ্ছে ছাত্ররা আসলে জামাতেরই একটা উদ্যোগ, যার মধ্য দিয়ে আসলে ছাত্রদের এই নতুন উদ্যোগটাকে, তরুণদের নতুন উদ্যোগটাকে শুরুতেই একটা মানুষের মধ্যে বিভ্রান্ত ঠিক পর্যায়ে আমাদেরকে কলঙ্কিত করার একটা চেষ্টা হিসেবে তারা করছে। ফলে আপনি খুব বেশি বিচলিত না যদি আমরা অসম্ভব রকমের ক্ষুব্ধ যে আমাদেরকে এইভাবে ট্যাগিং করা হচ্ছে। আপনি দেখেছেন যে আমাদেরকে হিজবুত তাহরির, আমাকে পর্যন্ত হিজবুত তাহরির হিসেবে প্রচার করা হয়েছে, মাহফুজকে প্রচার করা হয়েছে হিজবুত তাহরির। এই প্রচারণাগুলো ইন্ডিয়া দিক থেকে হচ্ছে, এবং বাংলাদেশের মধ্যে যারা আমি কি বলবো যে একটু প্রো ইন্ডিয়ান, তারাও কিন্তু এই প্রচারণাগুলোতে ঘি ঢালছে। তো সেই দিক থেকে আমরা এটার ব্যাপারে সতর্ক আছি। আমরা মনে করি যে আমাদের পরীক্ষাটা দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে, যেটা আমরা ইতিমধ্যেই 5 অগস্ট পর্যন্ত দিয়েছি, এবং সামনে রাজনৈতিক দল হিসেবে
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের দায়িত্বশীলতা জনগণ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, সেই পরীক্ষাটা এবার আমাদেরকে জনগণের কাছে দিতে হবে। যদি আমরা সেটা সফলভাবে দিতে পারি, তাহলে আমাদের নিয়ে কি প্রচারণা চলছে সেটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়াবে না। ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠছে তার পাশাপাশি প্রত্যাশার ব্যাপারটা রয়েছে, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি এখন পর্যন্ত যেমন রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে, সেটার বাইরে নতুন কিছুর একটা প্রত্যাশা হয়তো 5 তারিখে মানুষ নানানভাবেই প্রকাশ করেছেন। সেটার দিকে আসলে আমরা কতটুকু এগোতে পারছি, এবং এই নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আপনার প্রত্যাশাটা কি? আমার তো অনেক প্রত্যাশা। ইনফ্যাক্ট আমি যখন 5 আগস্ট যখন নতুন একটা পরিবর্তন যখন হলো, যারা এই পরিবর্তনের অগ্রসৈনিক ছিল, আমার ধারণা ছিল যে তারা তখনই একটা রাজনৈতিক দল গঠন করবে। ইনফ্যাক্ট আমি মনে করি যে ওই রাজনৈতিক দলটা তারা এত মাস পরে এসে না করে তখন যদি করতো, এর ইনফ্যাক্ট অনেক বেশি হতো। এবং তারা যে সরকারে যোগ দিল, সেই যোগ দেওয়াটাও তাদের ভুল ছিল। তারা এখানে যোগ না দিয়ে সরাসরি একটা সরকারের কাছে একটা কি বলবো, একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারতো। সরকারকে সমর্থন করছি আমরা, সরকারকে আমরা বসিয়েছি, প্রেশার গ্রুপ হিসাবে সরকার কি কি করতে পারে সেটা করতো, আর এর মধ্যে তাদের দলটা তারা আরো সামনে নিয়ে আসতে পারতো। এবং অবশ্যই একটা দল তো আর যারাই করে তারা তো রামকৃষ্ণ মিশন করার জন্য করে না, তারা ক্ষমতায় যাওয়ার জন্য করে। তো ক্ষমতায় যাওয়ার যে তারা তাহলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে পারতো। এখন মনে হচ্ছে যে খুব তাড়াহুড়া করে এই দলটা হচ্ছে। তারপরও আমি এটাকে স্বাগত জানাই। অলরেডি তারা ডিক্লেয়ার করে দিয়েছে 28 তারিখ আসতেছে। স্বাগত জানাই এই সেন্সে যে বাংলাদেশে আপনি যদি খেয়াল করে থাকেন, বিএনপি আওয়ামী লীগ দীর্ঘদিন এই আসবে এই আসবে, এক দল যাবে আরেক দল আসবে, এক দল আরেক দলকে প্রতিরোধ করার রাজনীতি করছে, দ্বিদলীয় একদল রাজনীতি হচ্ছে। মাঝখানে ইসলামিস্ট পোস্ট যারা আছে তারাও চাচ্ছিল আসতে। এবং জামাতের প্রতি মানুষেরও যে অনীহা আছে তা না, কিন্তু তারা তাদের নীতি আদর্শ এগুলো ঠিক করছে না। তারা যে একটা স্বাধীন দেশে স্বাধীন রাজনীতি করার জন্য যে আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া, এবং স্বীকৃতি অবশ্যই দিচ্ছে, একটা দল হিসাবে তা আছে, কিন্তু তাদের যে ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা চেয়ে, এবং তারা যে মনে প্রাণে বাংলাদেশ চায় সেটা করছে না বলে এই ইসলামিক ফোর্সগুলো তাদের সঙ্গে আবার যেতে পারছে না। অনেকে বা অনেক ইসলামী মনা লোক আছে যে তারা তাদেরকে বিশ্বাস করতে পারছে না। এখন এই দুই দলের বাইরে গিয়ে একটা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষের দল, একটা শক্তি বাইরেও প্রচার করতে চায়, আর একটা বিপক্ষ শক্তি করতে চায়। এই জায়গায় মধ্যপন্থার যে রাজনীতি সেটা তো দীর্ঘদিন থেকে বিএনপি করে আসছে অলরেডি। বিএনপি তুষার যেটা বললেন যে তারা একটা মধ্যপন্থার রাজনীতি করবেন তারা দলীয়ভাবে, মধ্যপন্থার রাজনীতি কিন্তু বিএনপি করছে। তাহলে তাদের সাথে বিএনপির একটা বিভেদটা কোথায়, সেটা জনগণের কাছে এই পার্থক্যটা দেখাতে হবে। বিএনপি থেকে তারা কোথায় কতটা সেটা কোথায় করার সুযোগ রয়েছে তাদের, সেটা তারা বুঝবে, তারা কোথায় করতে পারে। সবচেয়ে বড় করার জায়গাটা আমি মনে করি যে স্বচ্ছতা এবং সততার সঙ্গে। আজকে আপনি দেখেন যে আওয়ামী লীগ যাওয়ার পরে আওয়ামী লীগের যে শূন্যস্থানগুলো ছিল, চাঁদাবাজি যে জায়গাগুলো ছিল, ওই 5 তারিখে রাতেই এগুলো সব রাতারাতি বিএনপি দখল করে ফেলছে। এই জায়গায় এই যে দখলের রাজনীতি, এটার থেকে যে তারা একটা ভিন্ন কিছু, সেটা তারা দেখাতে হবে। এবং সেটা এর মধ্যে তাদের বিরুদ্ধে বদনাম শুরু হয়ে গেছে, তাদের সমন্বয়কদেরও বদনাম শুরু হয়ে গেছে। তারা অনেকে নাকি আপনার লভিংয়ে যাচ্ছে, তদবিরে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে আসছে। তারা সেই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করে সামনে যেতে হবে। আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ তাদের, সেটা হচ্ছে যে তারা যে একটা কিংস পার্টি হিসাবে ট্যাগ পাচ্ছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি দু একজনের সাথে কথা বলে দেখেছি যে তারা সবসময় সরকারকে সমর্থন করতে যায়, বা সরকারের কোনো ভুল ত্রুটি নিয়ে যদি আমরা আলোচনা করি, তারা সেখানে আক্রমণাত্মকভাবে এমনভাবে আসে যেন সে সরকারের মন্ত্রী বা কেউ একটা। এই যে মেন্টালিটি, সরকার তো আছে, সরকার এখন সর্বদলীয় সরকার একটা। এই সরকারটা তো আমরা বলতে পারি না যে শুধুমাত্র ইয়েদের আপনার বৈষম্য বিরোধীদের সরকার। বৈষম্য বিরোধীদের সরকার হলে তাহলে বিএনপি তাকে বাধা দিত, জামাত তাকে বাধা দিত। কিন্তু আপনি যদি সরকার পরিচালনা করতে হয়, আপনার যদি টার্গেট থাকে যে এই সরকারের যে নেক্সট একটা নিরপেক্ষ নির্বাচন দেবে, তাহলে তো স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার সাথে সম্পর্ক করে আগাতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে সরকারের সঙ্গে তাদের দূরত্ব, সরকার এবং
তাদের দল, এই পার্থক্যটুকু তারা নির্ণয় করতে হবে। আরো একটা বিষয় আমি জাস্ট যোগ করতে চাই, তারা যে এখন দলটা ফ্লোরে আনছে যে 28 তারিখ, এর মধ্যে প্রকাশ হয়ে গেছে যে নাহিদ ইসলাম এটার প্রধান হতে যাচ্ছেন, তার মানে সরকারের যিনি আছেন তার ত্যাগ করে আসবেন। কিন্তু সরকারের মধ্যে তো তাদের প্রতিনিধি আরও রয়ে গেছে, তাহলে তাদের কি হবে? তারা কি সরকার এবং বিরোধী দল বা একটা রাজনৈতিক দল দুইটাই থাকবে? তাহলে কিংস পার্টির যে বদনামটা সেটা ক্লিয়ার করার জন্য এটাও করতে হবে, তারা কি থাকবে না থাকবে না। জি, ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই। এরই মধ্যেই নির্বাচনকে সামনে রেখে জামাত এবং বিএনপির তাদের বিরোধী অবস্থান তারা একরকম পরিষ্কার করছে, মাঠেও পেশি শক্তির একটা লড়াই ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে। এই যে নতুন একটা রাজনৈতিক দল আসছে, সেখানে এই নির্বাচন কেন্দ্রিক আমাদের যে একেবারে মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শনের যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা দেখেন নাকি এই লড়াই করেই আসলে এদের মাঠে টিকে থাকতে হবে? না, এই তাদের লড়াই করেই টিকে থাকতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেটা আছে, আপনি যেটার কথা বলছেন এবং আমরা সবাই যেটা জানি, সেটা হুট করে পরিবর্তন হয়ে যাবে না। কিন্তু সেটা পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু যে নতুন রাজনৈতিক দলটি নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছি, আমাদের তরুণ বন্ধু তুষার যে কথাগুলো বলেন, খুব চমৎকার করে বলেছে। ওদের যে কথা সেগুলো খুব চমৎকার করে বলেছে। এইটাই আসলে এই দলটার একটা বড় শক্তি। যে সমস্ত তরুণরা, আমরা যারা বা আমাদের চেয়ে বড় যারা, আমরা যে কাজটা যেটা বিশ্বাস করতে চাইনি যে একটা দানবীয় শেখ হাসিনাকে পতন ঘটানো যায়, ওরা সেই কাজটা করে ফেলেছে। সঙ্গে সারা দেশের মানুষ ছিল, কিন্তু ওরা নেতৃত্ব দিয়ে কাজটা করে ফেলেছে। তো এই কারণে যেটা হয়েছে, এখন এই তরুণরা যে কোনো কিছু করতে গেলে সাধারণ মানুষ, দেশের মানুষ একটা বিপুল প্রত্যাশা তাদের প্রতি থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পরে তাদের প্রতি যে প্রত্যাশা, এই যে আনিস ভাই যে কথাটি একটু বললেন, ছোট্ট একটা ঘটনা, অমুক জায়গায় ও গেছে, অর্থাৎ কি তদবির করতে গেছে একজন সমন্বয়ক, এই যে ঘটনাটা হয়তো কিছুই করতে যায় নাই, কিন্তু তার বিষয়ে মানুষের একটা প্রশ্ন তৈরি হচ্ছে। মানুষ জানতে চাইছে, কেন জানতে চাইছে? আগে তারা তো এই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এই কাজটা করতে দেখেছে। তো এখন এদেরকে মানুষ ওই জায়গাটাতে দেখতে চায় না। এই জন্য তাদের জন্য খুবই সেন্সিটিভ বিষয়টা, যে সুতার উপর দিয়ে হাঁটা বলে না, ওই রকম হাঁটা, যে কোনো একটা কিছু করলে মানুষ মনে করবে ও আপনিও তো এইরকম, অমুক দল এইরকম, আপনিও তো এইরকম। এই জন্য এদের জন্য এটা খুব কি বলবো, যে খুবই স্পর্শকাতর অনেকগুলো বিষয়। আর মাঠ পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে আমি হিসাব করছি। আওয়ামী লীগের তো এখন যেহেতু কোনো কিছুই ঠিক নাই, তার রাজনীতি ঠিক নাই, তার নেতা ঠিক নাই, ভুল রাজনীতি এখনও করে যাচ্ছে, গণহত্যা চালিয়ে তারা সবাই পালিয়েছে, সুতরাং তাকে আমি বাদ দিয়ে আলোচনা করছি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই যে নির্বাচন চাওয়া কেন্দ্রিক যে ঘটনাটা করছে, খুব স্বাভাবিকভাবেই বিএনপি মনে করছে যে আমি বড় রাজনৈতিক দল, যদি একটা নির্বাচন হয়, আগের 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এবার মানুষ ভোট দিবে এবং আমি সেই নির্বাচনে ভোট পাবো এবং আমি নির্বাচিত হবে, সুতরাং আমি দ্রুত নির্বাচন চাই। আপনি যদি বিএনপির ভিউ থেকে আলোচনা করেন তাহলে বিএনপির কোনো সমস্যা নেই। জামাত সামাজিক যোগাযোগ মাধ্যম বাইরে সব কিছু মিলিয়ে একটা খুব গরম একটা অবস্থায় আছে। দেশের মানুষের ভেতরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তার ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। যদি ভোটের রাজনীতির জায়গায় যাওয়া হয়, এই অবস্থাটা থাকবে কিনা সন্দেহ আছে। সেই কারণে সে নির্বাচনটা একটু দেরিতে হলে তার জন্য কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া। তো এইরকম একটা জায়গার মধ্যে নতুন একটা রাজনৈতিক দল আসছে। এই রাজনৈতিক দলটা ভোটের রাজনীতিতে কি করবে? তারা কি একক নির্বাচন করবে? তারা কি কারোর সঙ্গে জোটে যাবে? এইগুলো আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। তাদের নেতারা পরিষ্কার, তাদের আদর্শ পরিষ্কার, তাদের কাছে মানুষের যে চাওয়া বা প্রত্যাশা সেটা মোটামুটিভাবে পরিষ্কার। চাওয়াটা ধরেন আকাশসম, একেবারে আকাশসম চাওয়া, সেই চাওয়ার জায়গাটা পরিষ্কার। এখন আমার ধারণা যে ভোটের রাজনীতিতে কি করবে আমি জানি না, কতখানি কি করতে পারবে সেটা জানি না, কিন্তু মানুষের একটা চাওয়া থাকবে। তারা যদি তাদের নীতি আদর্শ যদি জনমানুষের সঙ্গে সম্পৃক্ত করে সামনে এগোতে পারে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ খুব উজ্জ্বল। রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল মানে যে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তারা ক্ষমতায় আসবে, আমি সেটার কথা বলছি না। আমি বলছি তৃতীয় একটা শক্তি হিসেবে বা দ্বিতীয় একটা শক্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা অন্য রকমের একটা রাজনীতির প্রচলন করার একটা সম্ভাবনা আছে। এই জায়গাতে চ্যালেঞ্জ যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলো তুষার যে কথাগুলো বলেছে আমি সেই কথাগুলো আবার রিপিট করি না। আমি তার বাইরের যে কথাগুলো বলি যে বাংলাদেশের জন্য যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। 1971 একটা বিরতির পরে এখানে ফিরে আসি, একটু কোথায় সময় লাগবে। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাদ, ছিলাম আমরা জনাব গোলাম মুর্তজা আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে। হ্যাঁ, আমি বলছিলাম যে এই দলটার যে মধ্যপন্থী দলের কথা যেটা বলছে, এবং ভারতীয় গণমাধ্যম বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যম যে জিনিসগুলো প্রচার করছে, এটাকে একটা ইসলামিস্ট মৌলবাদী দলের একটা পরিচিতি দেওয়ার একটা চেষ্টা চলছে, যে শিবিরের লোকজন, জামাতের লোকজন এই দলটা তৈরি করছে, এরকম একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করছে। এবং তুষার যে কথাটা বলল যে এর মধ্যে বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, শিবিরের নেতাকর্মীরা আছেন, উনি অস্বীকার করছেন। এখন এখানে যেটা লক্ষণীয় ব্যাপার হবে, মানুষ যেটা বোঝার চেষ্টা করবে, এই বিগত সময়টাতে বিশেষ করে এই গণঅভ্যুত্থানের পরে যেভাবে জানা গেল যে ছাত্রলীগের ভেতরে শিবির লুকিয়েছিল বিভিন্ন জায়গাতে, তারা লুকিয়ে থেকে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখে রাজনীতি করেছে ছাত্রলীগের পরিচয়ে। মানুষ যেটা দেখতে চাইবে বা বুঝতে চাইবে যে এখন যারা প্রাক্তন শিবির, তাদের যারা এই নতুন রাজনৈতিক দলটিতে এসে যোগ দিচ্ছে, তারা কি এই জায়গাটিতে লুকিয়ে থাকার কৌশল হিসেবে আসছে, নাকি শিবিরের যে রাজনীতি সেই রাজনীতিটা বাদ দিয়ে তারা এই নতুন রাজনৈতিক দলের নতুন আদর্শ ধারণ করে আসছে? এটা মানুষের ভেতরে জানার একটা আগ্রহ থাকবে এবং তাদের কার্যক্রম দিয়ে মানুষ এটা মূল্যায়ন করবে। এটা আমার ধারণা যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে এই নতুন রাজনৈতিক দলটির জন্য। কিংস পার্টির যে কথাটি বলা হয়েছে, আমি ঠিক কিংস পার্টি বলতে যে ধরনের পার্টি অতীতে বাংলাদেশে হয়েছে আর এখন যেটা হয়েছে ওইটার সঙ্গে হুবহু ওইভাবে মেলাবো না, কারণ বাংলাদেশে এই রকম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয় নাই এর আগে কখনো এইভাবে। তো যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, শিক্ষার্থীরাই দলটা গঠন করেছে, তারা নিজেদের কয়েকজন দলে যোগ দিয়েছে, এখন তাদের থেকে একজন বের হয়ে এসে দলের নেতৃত্ব নিচ্ছে, যে দুইজন থাকছে সেই দুইজন কোন সময়ে বের হয়ে আসবে কি আসবে না, এটা নিয়ে বিরোধী দল বা বিএনপির অবস্থান কি হয়, তাদের অবস্থান কি হয়, সামনের সময়টিতে বুঝতে হবে। আমি এই দলটিকে ওইভাবে কিংস পার্টি, আনিস ভাইও বলেন নাই, আনিস ভাই যেটা বলেছেন আমি তার সাথে একমত, কিন্তু আমি ওইভাবে এই কিংস পার্টি পরিচিতি দেওয়ার যে কথাটা বলা হচ্ছে বা চেষ্টা হচ্ছে, আমি ওইটার সঙ্গে একমত নই। এই দলটি অত্যন্ত ত্যাগ স্বীকার করে, এই নেতারা অত্যন্ত ত্যাগ স্বীকার করে যোগ্যতা, দক্ষতা, সক্ষমতার পরিচয় দিয়ে আজকের এই জায়গাতে এসেছে। হঠাৎ করে কোনো গোয়েন্দা সংস্থা তাদেরকে এনে এই জায়গাতে বসায় নাই যে এদেরকে আমি কিংস পার্টির লিডার বলে দিব, বলা যাবে না, এটা বলা উচিত নয় আমাদের। এটা সমালোচনা অবশ্যই তারা হবে, তারা যখন রাজনৈতিক দল নিয়ে মাঠে আসবে আমরা তাদের প্রতিটি কার্যক্রম দেখব, পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু যৌক্তিক সমালোচনা হওয়াটা উচিত বলে আমি মনে করি। আর যে জায়গাটিতে এদের খুব গুরুত্ব দিয়ে মানুষের মাঝে স্থান করতে হবে সেটি হচ্ছে 1971 সাল মুক্তিযুদ্ধ, 2024 সাল। এই গণ অভ্যুত্থান যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালির জীবনে, বাংলাদেশের মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 1971 মুক্তিযুদ্ধ। সেই 1971 বা মুক্তিযুদ্ধ নিয়ে কখনোই কোনো রকমের প্রশ্নবিদ্ধ অবস্থা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ভেতরে তৈরি হয়, তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওই রাজনৈতিক দলটি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বা সাধারণ মানুষের হৃদয়ে স্থান পাওয়া খুবই কঠিন। এবং আমি নিশ্চিত করে জানি যে এই রাজনৈতিক দলটি, যে নতুন রাজনৈতিক দলটি আসবে, তারা যেহেতু 24-এ রক্ত দিয়েছে, একটা ভয়াবহ রকমের ত্যাগ স্বীকার করেছে, তাদের পক্ষে কোনো অবস্থাতেই 1971-এর যে বাঙালির গৌরব, বাঙালির অর্জন, বাঙালির আত্মত্যাগ, রক্ত দেয়া, সেটাকে কোনোভাবেই তারা এই জায়গাটিতে প্রশ্নবিদ্ধ করবে না। এই কথাটা তাহলে বলছি কেন? বলছি হচ্ছে যেহেতু এদের মধ্যে অনেক রকমের রাজনৈতিক শক্তি এক জায়গাতে হচ্ছে, সুতরাং তারা যদি তাদের পূর্বের অবস্থান বাদ দিয়ে এখানে এসে থাকে তাহলে এক রকমের ব্যাপার, আর তারা যদি তাদের পূর্বের অবস্থান বাদ না দিয়ে কোনো কৌশলের অংশ হিসেবে এই জায়গাতে এসে থাকে তাহলে বিষয়টি আরেক রকম, তাহলে তাদের সেই জায়গাটিতে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এবং কোনো কারণে যদি এই জায়গাটা প্রশ্নের মুখে পড়ে তাহলে সেই সমস্ত রাজনৈতিক দলের আমার ধারণা যে একটু উঠে দাঁড়ানো বা স্থান পাওয়া, মানুষের হৃদয়ে স্থান পাওয়া একটু কঠিন হয়। আরেকটা জায়গাতে সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে সমাজ বাস্তবতা, সেইখানের যে প্রচলিত রীতিনীতি, ধর্ম তো বটেই, অন্য ধর্মের মানুষের সহ অবস্থান, কোনো অবস্থাতেই যেন অন্য ধর্মের মানুষকে আমরা, প্রথমত কথা নিপীড়ন নির্যাতন তো না বটেই, তাদেরকে যেন আমরা নিগৃহীতও না করি। আর তৃতীয়ত যে জায়গাটিতে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, মানুষ বিরক্ত হয় এরকম কাজ করা থেকে সবসময় বিরত থাকতে হবে। অর্থাৎ মানুষের সেন্টিমেন্টটা, মানুষের নার্ভটা বুঝতে হবে। এবং আমার ধারণা যেহেতু এরা তরুণ,
যেহেতু এরা একেবারে মাঠ পর্যায় থেকে উঠে এসেছে, তো এরা কেউই ওই রকম ক্ষমতার মসনদে বসে গেছি আর আমি পেছনটা দেখছি না সেরকম জায়গাতে যাব না। অর্থাৎ আমার বক্তব্যের সব কিছু মিলিয়ে আমার বক্তব্যের যেটা বা আমার যেটা অবস্থান, যে আমি বাংলাদেশের রাজনীতিতেই নতুন দলটির আগামী দিনে খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখি। সেই জায়গাতে তারা যেতে পারবে কি পারবে না সেটা তাদেরকে প্রমাণ করতে হবে, তাদেরকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। জনাব সরওয়ার তুষার, আপনার কাছে ফিরে আসি। কিংস পার্টি উপদেষ্টাদের পদত্যাগ করে আসা, কজন আসবেন, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে এবং বিএনপির তরফ থেকে বারবার এই অভিযোগটাই ঘুরে ফিরে করা হচ্ছে যে সরকারের ক্ষমতা বা সরকারি অবস্থান ব্যবহার করে এই দলটি গঠন করা হচ্ছে এবং সেটার ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে। এই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? জি, প্রথমত আমি মুর্তজা ভাই এবং আনিস ভাইকে আবারও একবার ধন্যবাদ জানাতে চাই। কারণ হচ্ছে তারা খুব গুরুত্বপূর্ণ কতগুলো পর্যবেক্ষণ রেখেছেন, যার প্রায় সবগুলোর সাথে আমি একমত। এই পর্যায়ে আমি যেটা বলবো যে বাম আর শিবিরের কথা আমি এই কারণে বলতে চেয়েছিলাম যে যারা আসলে সে অর্থে এখন আর বাম রাজনীতিও করে না এবং যারা সে অর্থে আর শিবিরের রাজনীতিও করে না, এক সময় করতেন, এই ধরনের সংগঠকরা এই রাজনৈতিক দলে থাকবেন, কিন্তু এই রাজনৈতিক দলের নেতৃত্ব কিন্তু দেবেন এই 24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা মূল নেতৃত্ব ছিল তারা থাকবেন এই সংগঠনের নেতৃত্বে। এটা খুব পরিষ্কার। এবং আরো বিপুল সংখ্যক কেন্দ্রীয় সংগঠকদের মধ্যে এমন একটা বিপুল অংশ আপনারা দেখতে পাবেন যারা আসলে কখনোই সেই অর্থে এই জাতীয় নাগরিক কমিটি করার আগে সেই অর্থে কোনো বড় ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। ফলে এটা একেবারে ফ্রেশ একটা নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে। ফলে এটাকে নিয়ে অনেকেরই অনেক উদ্বেগ থাকবে। আমরা বুঝতে পারি যে কায়েমি স্বার্থবাদী যে সমস্ত গ্রুপ আছে সেখান থেকে অনেক প্রচারণা চালানো হবে, সেটা বড় ব্যাপার না আমাদের জন্য। আমাদের কথা হচ্ছে যেটা মুর্তজা ভাই বলেছেন, যে আমাদেরকে আবারও পরীক্ষায় অবতীর্ণ হতে হবে জনগণের কাছে, যে আমরা দায়িত্বশীল হতে পারবো এবং আমরা জনগণের যে আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করতে সক্ষম, এই পরীক্ষাটা আমাদেরকে আবারও দিতে হবে এবং সেটার জন্য আমরা প্রস্তুত। কিংস পার্টি যে আলোচনাটা হচ্ছে, আমি মনে করি এটা খুবই একটা মিসপ্লেসড আলোচনা এবং এটা আসলে একটা বিভ্রান্তিকর আলোচনা। কেন? তার কারণ হচ্ছে কিংস পার্টি হয় তখন যখন কোনো একটা গোষ্ঠী, বিশেষত সামরিক গোষ্ঠী কিংবা সামরিক বাহিনীর ছত্রছায়ায় কোনো সুশীল ছদ্মবেশী কোনো গোষ্ঠী যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে, তখন তারা তাদের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য কিংবা ওই যে অবৈধভাবে ক্ষমতা দখল করা সেটাকে বৈধতা দেওয়ার জন্য একটা রাজনৈতিক দল গঠন করে, যে রাজনৈতিক দলকে নিয়ে তারা একটা পাতানো নির্বাচন করে এবং সেই পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে তাদের ক্ষমতাটাকে তারা বৈধতা দেয়। এইটা হচ্ছে কিংস পার্টি, যাদের কোনো জনভিত্তি থাকে না। এই ছাত্রদের যারা এই গণঅভ্যুত্থান করেছে এবার, তাদের বিপুল জনপ্রিয়তা এবং বিপুল গ্রহণযোগ্যতা, আমি বিভিন্ন জায়গায় গেছি সারা দেশে, শ্রীমঙ্গলে কিংবা কক্সবাজারে এবং আরো নরসিংদীতে, আমি দেখেছি যে মানুষ কিভাবে এই দলকে রিসিভ করছে। তবে হ্যাঁ, মানুষের অনেক অনেক প্রশ্ন আছে, মানুষ অনেক আমাদের কাছে অনেক কিছু জানতে চায়, অনেক প্রত্যাশা আছে, সেগুলো তারা জানায়। কিন্তু নিঃসন্দেহে মানুষ সর্বত্র সকল শ্রেণী পেশার মানুষ একটা কথা ব্যর্থহীনভাবে বলছে যে এই মুহূর্তে এই রাজনৈতিক দলের আসাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি। এবং পরবর্তীতে মুর্তজা ভাই যেটা বলেছেন যে যদি আপনারা কোনো ভুল করেন আমরা সমালোচনা করব, কিন্তু এই মুহূর্তে আমরা মনে করছি এই দলটা আসা দরকার। এমনকি অনেক বিএনপি সমর্থক পর্যন্ত এই কথা বলছে যে ভাই রাজনৈতিক ব্যালেন্স করার জন্য হলেও আপনাদেরকে আসতে হবে। এটা কিন্তু মাঠের পরিস্থিতি। এবং এই কিংস পার্টির আলোচনাটা আমি মনে করবো যে খুব দায়িত্বশীল আলোচনা না। যারাই করছেন বিএনপির তরফ থেকে আমরা এটা প্রায়ই শুনতে পাচ্ছি, এটা একেবারেই দায়িত্বশীল আলোচনা না। কারণ যেমনই হোক এই সরকারটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে এসেছে, এখানে -2 যে কথা প্রায়ই বলছেন, -2 আলোচনাটা একটা খুবই মিসপ্লেসড আলোচনা। তার কারণ হচ্ছে -2 যখন আপনি বলেন তখন আসলে আপনি বলতে চান যে আওয়ামী লীগের সাথে একটা অন্যায় ঘটেছে, আওয়ামী লীগ ইতিমধ্যে মাইনাস করা হয়েছে, এরকম একটা আভাস দেওয়া হয় এবং আওয়ামী লীগকে ভিকটিমের কাতারে ফেলা হয়। ফলে আমি -2 এই আলোচনাটাও এখনকার সময়ের আলোচনা না এবং দায়িত্বশীল আলোচনা না। কিংস পার্টির আলোচনাটা থেকে বোঝা যায় যে বিএনপি এই দলটাকে, তারা যদিও তারা বলছে যে তারা এই দলের ব্যাপারে পজিটিভ এবং তারা স্বাগত জানাবে, কিন্তু তাদের একটা অস্বস্তি আছে, এটা বোঝা যায়। এই কারণে বারবার কিংস পার্টির কথাটা বলা হচ্ছে। কিন্তু আপনি যদি এই সরকারের প্যাটার্নটা খেয়াল করেন, এই সরকারের পক্ষে কিংস পার্টি গঠন করা কোনোভাবেই সম্ভব না। কারণ এই উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা সহ বাকি সবাই পরিষ্কার করেছেন যে তাদের ছাত্রনেতারা বাদ দিলে, সরকারের ছাত্রনেতারা বাদ দিলে বাকি যে উপদেষ্টারা আছেন তাদের কিন্তু পরবর্তীতে তেমন কোনো রাজনৈতিক পরিকল্পনা নাই যে তারা আবার রাজনীতিতে আসবেন। তারা বরং এখনকার সময়টাকে কোনো মতে ঠিকমতো পার করতে পারলেই একরকমের রক্ষা হয় তাদের। এবং এই সরকারের ভেতরেও এটা যেহেতু ওই যে একটু আগে আনিস ভাই বলেছেন যে এটা কিন্তু একটা সর্বদলীয় সরকার, এই সরকারের ভেতরে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ আছে, তাদের কিন্তু সবসময় যে তারা একই অভিমুখের দিকে যাচ্ছে ব্যাপারটা তা না, তাদের মধ্যে অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এরকম একটা বিভিন্ন গ্রুপের সমন্বয়ে গঠিত একটা সরকার, যাদের মধ্যে বিভিন্ন ইন্টারেস্টে দ্বন্দ্ব আছে, অনেকে এই পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখার পক্ষে, অনেকে এই সরকারের ভেতরে থেকেই নতুন ব্যবস্থা করতে চায়, এই ধরনের টানাপোড়েন কিন্তু এই সরকারের ভেতরে আছে। এরকম একটা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপের সমন্বয়ে গড়া একটা সরকারের পক্ষে কখনোই কিংস পার্টি গঠন করা সম্ভব না। ফলে আমি আবারও আহ্বান জানাবো
বিশেষত রাজনৈতিক দলগুলোকে যে আপনাদের আশঙ্কা কিংবা ভয় পাওয়ার কিছু নাই, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, অবশ্যই থাকবে। আমরাও যেহেতু রাজনৈতিক দল হচ্ছি, আমরাও ক্ষমতায় যেতে চাইবো জনগণের ভোটে, কিন্তু আমরা বাংলাদেশের প্রশ্নে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের প্রশ্নে কতগুলো মিনিমাম ঐক্যমত্য কিন্তু আমাদের মধ্যে আছে, সেটা আমরা ধরে রাখবো অবশ্যই। এবং রাজনৈতিক দল হওয়ার আগেই আমাদেরকে কিংস পার্টি বলে আমাদের যাত্রাটাকে এক ধরনের কলঙ্কিত করা কিংবা হোঁচট খাওয়ানোর চেষ্টা করাটা খুব শুভবুদ্ধির লক্ষণ হবে না। জি, ধন্যবাদ। জনাব আলিস আলমগীর, আপনার কাছে ফিরে আসি। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে রাত ৩টায়, আজকেই আসলে না গতকালকে হয়ে গেছে, রাত ৩টায় সংবাদ সম্মেলন করলেন এবং তার একটা যুক্তি দেখানো হলো যে তারা যে রাতেও কাজ করেন সেটা তারা প্রমাণ করতে চান। কিন্তু কথা হচ্ছে মানুষের মধ্যে নানান ধরনের আতঙ্ক কাজ করছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ডাকাতির ঘটনা, ধানমন্ডির মতো এলাকাতে শঙ্করে, সেখানেও কালকে একদল মানুষ অস্ত্র নিয়ে মহড়া দিয়ে গেছেন, মসজিদে মাইকিং করার ঘটনা ঘটলো। এই যে মানুষের মধ্যে একদিকে অস্বস্তি, আরেকদিকে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বা এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলে অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টার যে অবস্থান, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কালকে রাতে যে সংবাদ সম্মেলন করেছেন, এটা উনি নিজের গদি রক্ষার জন্য করেছেন। একজন ব্যক্তি রাত ৩টা বাজে কেন সংবাদ সম্মেলন করবেন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই ভালো হয়? এটা জানানোর জন্য রাত ৩টা বাজে কাউকে ডাকার প্রশ্ন আসে না, তাই না? আমি আশা করেছিলাম যে উনি ঘোষণা দেবেন যে আমি পদত্যাগ করলাম, কারণ আমি এটা পারছি না, কারণ ছাত্ররা আমার বিরুদ্ধে নেমেছে, আমার ব্যর্থতা, রাস্তাঘাটে মানুষ জনজীবনের যে অবস্থা তৈরি হয়েছে, তাতে আমি মনে করি যে ২৪-এর যে অভ্যুত্থানে যেই স্পিরিটে এটা এই পরিবর্তনটা, সেটা হচ্ছে না। মানুষ যখন তা নিরাপদে রাস্তায় নামতে না পারে, তখন কি স্বাধীনতার অস্বাধীনতা, এটাতে তার কি আসে যায়? আমি যখন বাড়িতে যাব, আমার রাস্তায় আমাকে চিন্তাই করছে, আমার চাঁদাবাজরা আমাকে আক্রমণ করছে। চাঁদাবাজদের আক্রমণটা তবুও তো একটা আপনি মানে কাভার দেওয়া যাচ্ছে যে চাঁদাবাজির জন্য আমাকে যেহেতু কেউ চায় আমি আইনের আশ্রয় নিতে পারছি, কিন্তু হঠাৎ করে আপনাকে রাস্তায় আক্রমণ করছে, আপনার থেকে ছিনিয়ে নিচ্ছে, আপনি কি করবেন তখন? তো এইসব পরিস্থিতিতে আমি মনে করি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং উনি যতদিন না যাবেন আমার মনে হয় না এখানে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে। এখন উনি বলছেন আজকে সন্ধ্যা থেকে যৌথ বাহিনী টহল যাবে। এই টহলে কতটুকু উন্নতি হবে আমি জানি না, কারণ এই টহল তো অলরেডি আছেই, এখনো তো আছে না, এখনো তো এই বাহিনী আছে, কিন্তু এখনো তো সিসিটিভিগুলো আছে, তাহলে কেন কার্যকর হচ্ছে না? এখনো তো সেই থানায় আছে, সব কিছু আছে। এখনো যদি আপনি মনে করেন যে বলেন যে ৫ আগস্টের পরের পরিস্থিতি, সেই গল্প আপনি কতদিন বলবেন? সেই রাত ৩টা বাজে ডেকে আপনি বলবেন যে এগুলো আওয়ামী লীগের দুর্বৃত্তরা করছে, কিন্তু এটা আপনি কতদিন চালাতে পারবেন? চালাতে পারেন। আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে শায়েস্তা করার জন্যই তো আপনাকে এই পদে বসানো হয়েছে, আপনি করছেন না কেন? তারা কেন করবে? আপনি কেন অপারেশন ডেভিল হান্টের নামে শুধু আওয়ামী লীগ খুঁজতেছেন? আপনি কি আর অন্য কোনো চিন্তাকারী দেখেন না? আপনি যে সমস্ত জায়গায় জায়গায় যে চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজদের অধীনেই তো ছিনতাইকারীরা আছে, প্রত্যেকটা টিম, এরা তো সব চক্র একটা। আপনার পুলিশ কেন এটা জানে না? আপনি সেই জায়গায় যান, আপনি দল নিরপেক্ষভাবে ডেভিল ধরেন, তাহলে দেখা যাবে যে অনেকগুলো চেঞ্জ আসবে। ওনার নিজের অযোগ্যতার কারণে গত ৬ মাস ধরে আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন হয় নাই। প্রথম অযোগ্যতা আমার যেটা মনে হয়েছিল, আমি জাস্ট এই ঘটনা মানে এই অভ্যুত্থানের পরপর একটা থানাতে গিয়েছিলাম আমার পার্সোনাল একটা জিডি করার জন্য। আমি ওইখানে গিয়ে দেখলাম যে ওসি থেকে শুরু করে সবগুলো বাইরের, এবং আমি তাকে রাস্তা বলে দিচ্ছি, সে রাস্তাও চিনে না, যে অফিসারকে আমার একটা দায়িত্ব দিচ্ছে। তো এতগুলো লোক যখন একসঙ্গে বাইরে থেকে আসে, এগুলো সব গ্রাম থেকে আসছে, কোন কোন জায়গায় জেলে ছিল, আর যারা এখানে ছিল তাদেরকে সবাইকে আপনি চাকরিচ্যুত করলে আমার মনে করতাম যে ঠিক আছে নতুন একটা দল আসছে, না, এদেরকে পাঠিয়েছেন আপনি গ্রামে। কি এটার মানে কি? যে একটা দক্ষ লোক, আপনার একটা স্টেশন, আপনার এখানে যারা কাজ করে তাদের সবগুলোকে আপনি পাঠিয়ে দিয়ে গ্রাম থেকে আনেন প্রতিনিধি কতগুলো, যে এখন টেলিভিশন চালাও, কিভাবে সম্ভব? তো এখানে স্ট্র্যাটেজিক্যালি ওনারা ঠিক মতো চালাতে পারেন নাই। এখনও ওনারা কিভাবে করবেন সেটা উনি জানেন। আমি তো ফুটবল খেলোয়াড় না, যে ফুটবল ভালো খেলছে না খারাপ খেলছে আমরা এটা মন্তব্য করতে পারি, এই দলটা ভালো খেলছে না খারাপ খেলছে, আমরা তো বলতে পারবো না যে কিভাবে খেলতে হবে। সেই বিশেষজ্ঞ বিষয় তো আপনার কাছে আছে, আপনার লোকেরাই ঠিক করবে। সো সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আমি মনে করি যে এই ভদ্রলোককে পদত্যাগ করা উচিত, নতুবা এই জায়গায় কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না।
জি, ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা। 6 মাস এর বেশি, প্রায় 7 মাস হতে চলল, এবং শুরুতে যে পুলিশ বাহিনীতে দলীয়করণ, পুলিশের পালিয়ে যাওয়া, সে সমস্যাগুলোর কথা আমরা শুনেছি। এরপর থেকে তো এখন যৌথ বাহিনী, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর হাতে আছে, সেটা নিয়েও তারা মাঠে থাকার পরেও যে ক্রমশ অবনতির কথা আমরা শুনছি, সেটার ব্যাপারে আসলে কি করা যেতে পারে? স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ যদি করেনও, তাতেও কি সমাধান হচ্ছে? দেখেন, আমি কি করা যেতে পারে সেটা একটা ব্যাপার, আর কি করছি সেটা আরেকটা ব্যাপার। আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলে তিনি নিজের দায়টা ঢাকতে চেয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কয়েকটি কথা বলি। আপনি যেটা বললেন 6 মাস হয়ে গেছে, এর কথা সত্যি, কিন্তু একটি রাষ্ট্রের, একটা স্বাধীন দেশের একটা পুলিশ বাহিনী, আমি আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কয়েকটা যুক্তি দিয়ে তারপরে আসছি। একটা স্বাধীন দেশের পুলিশ বাহিনী বলতে পুরো ব্যাপারটাকে যদি এক ধরনের প্রায় ধ্বংস করে দেওয়ার মতো একটা জায়গায় যদি পুলিশ বাহিনী পায়, সেই পুলিশ বাহিনীটাকে ঠিক করাটা খুবই কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার একটা কারণে, একটা হচ্ছে কেউ পালিয়েছে, কারো চাকরিচ্যুত করা হয়েছে, এর বাইরে এখনও যারা রয়ে গেছে এই 15-16 বছরে কে যে আওয়ামী লীগের দোসর না, এইটা বের করাটাও একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে। অর্থাৎ চাইলেই পুলিশ বাহিনীটাকে পুরোপুরিভাবে অ্যাক্টিভ করা যাচ্ছে না। কিন্তু 6 মাস সময়ের মধ্যে এটাও স্বীকার করতে হবে যে পুরোপুরিভাবে অ্যাক্টিভ করা না গেলেও এই সরকারের উদ্যোগের কারণেই অনেকটা অ্যাক্টিভ করা গেছে। থানায় কোনো লোকই ছিল না, এখন আনিস ভাই যেটা বললেন, গ্রাম থেকে আনা হলেও, অন্য জায়গা থেকে আনা হলেও লোক এখন আছে, এখন পুলিশ আছে রাস্তায়। আমি এখন পুলিশ দেখেন যে পুলিশ আছে, এটা একটা দিক। আর এর বাইরে ওই যে দলীয়করণের যে ব্যাপারটা আছে, সেটা একটা ব্যাপার আছে। আর তারপরে আসে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন কি করছেন না, 6 মাসেও কেন করতে পারলেন না। আমার কাছে মনে হয় যে কোনো একটা কথা যদিও বেশিবার বলা হয়, কাজ যদি না দেখানো যায় তাহলে মানুষের ভেতরে একটা বিরক্তি চলে আসে। যেমন আওয়ামী লীগের দোসররা এই কাজ করছে। আপনি খেয়াল করে দেখবেন, গাজীপুরের মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা অডিও ফাঁস হয়েছিল। সেই অডিওতে জাহাঙ্গীর খুব পরিষ্কার করে বলেছিল, যদি রাজধানীতে আমরা দিনের বেলায় থাকতে না পারি তাহলে রাজধানীবাসী রাতের বেলায় ঘুমাতে পারবে না। এই যে কথাটা বলা হলো, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি ওই কথাটাকে গুরুত্ব দিয়ে নিয়েছিলেন? আমি জানি না, নিয়েছেন বলে আমার কাছে মনে হয় না। নিয়েছে তো, এরপর দিনে তো অপারেশন টেবিল হান্ট চালানো আর ওই কথাকে গুরুত্ব দিয়ে নেয়া, দুইটাকে আমি ঠিক একরকম করে বলছি না। তো বলছি না বলতে এই কারণে বোঝাচ্ছি যে ওইটাই যদি হতো তাহলে ওই অডিওটা নেওয়া হতো কোথা থেকে, কিভাবে, সত্যিই সেটা জাহাঙ্গীরের অডিও কিনা। সে বলছিল যে আমরা দল ঠিক করেছি, হুকুম দিলেই দল নেমে পড়বে। কিভাবে করেছিল, এতদিনে জনসমক্ষে আসা দরকার ছিল অথবা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। অপারেশন ডেভিল হান্ট একটা গড়পড়তা ধরা চলছে সন্ত্রাসীদের, কিন্তু সুনির্দিষ্ট করে ওই রকম ব্যাপারটা না, ওইটা আমরা দেখছি না। সুতরাং ওই জায়গাটাতে যাওয়া দরকার ছিল। সেটাতে না গিয়ে আমি যদি খালি গড়পড়তা বলি যে আওয়ামী লীগের দোসররা চলছে, তাতে দেশের মানুষের ভেতরে এক ধরনের, কথাটা যদি সত্যিও হয়, মানুষের ভেতরে একটা বিরক্তি তৈরি হয়ে আসে যে এখন আপনাদের পুলিশ আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে, তারপরেও আপনার আওয়ামী লীগের দোসররা এসে কাজ করবে কেন, তাদেরকে আপনি ধরছেন না কেন। এইটা আসে, এটা একটা দিক গেল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে গত কয়েকদিনে যে আলোচনাটা আমরা দেখছি, ভিকারুননিসা স্কুলের মেয়েরা আজকে রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেছে। এই মেয়েরা কারা? এই মেয়েরা তারা যারা 5 আগস্ট পর্যন্ত রাস্তায় নেমেছিল বাবা মায়ের কথা না শুনে। এইটা আমার মাথায় রাখতে হবে। আমি খালি আওয়ামী লীগের দোসর এই কথাটা বলার সময় আয়নার সামনে আমাকে দাঁড়াতে হবে। ইডেন কলেজের যে মেয়েরা রাতের বেলা এসে মিছিল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলে মেয়েরা আসবেন, এই যে তুষার সঙ্গে আছে, আমার চেয়ে ভালো বলতে পারবে, এরা কি সবাই আওয়ামী লীগের দোসর? এই তুষারদের সঙ্গে থেকে এরা আন্দোলন করেছে, ওদের পিছনে ছিল, ওরা সামনে নেতৃত্ব দিয়েছে। এই ছেলে মেয়েগুলো সামনে পিছনে থেকে ওদের শক্তি সাহস জুগিয়েছে। এদেরও তো অনেকে মারা গেছে, রেসিডেন্সিয়ালের যে ছেলেটা মারা গেছে, এখনকার দাবি তো তাদের। তো এইটাকে মানুষের বিবেচনায় নিতে হবে। আপনি বলবেন যে না, আগেও ঘটনা ঘটতো, বনশ্রীর ঘটনা এখন হুট করে প্রকাশিত হয়, এই সমস্ত কথা বলে মানুষকে বিরক্ত করবেন না। আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, মানুষকে গুলি করে ছিনতাই করে নিয়ে গেছে, আপনি ঠেকাতে পারেন নাই। কেউ তো বলছে না যে আগে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটতো না। কেউ কি বলেছে যে বাংলাদেশে আগে এরকম কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটতো না? একজনও বলেনি। ডেফিনেটলি ঘটতো,
আগেও মানুষের ছিনতাই হতো, আগেও ডাকাতি হতো, কিন্তু আমি যখন দায়িত্বশীল একটা পদে আছি, আমি যদি বলি যে পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে, মানেটা কি? পূর্বের যে কোনো সময় মানে কি? কোন পূর্বে বলতে কোনটা? পূর্ব বলতে কি আপনি 5, 6, 7, 8 যে সময় সরকার ছিল না সেই সময়ের সঙ্গের কথা বলছেন? ডেফিনেটলি সেই সময়ের থেকে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু একই সঙ্গে মানুষের আতঙ্ক কেন? এই আতঙ্কটা তো আপনাকে দূর করতে হবে। ভিকারুন্নিসার মেয়েরা কি প্রতিদিন মিছিল করতে নামে? রাস্তায় আসে, অবরোধ করে দাঁড়ায় বলে যে আমার বোনদের নিরাপত্তা দেন? তো কে আসে? ওকে কি কেউ নিয়ে আসলো? আপনাকে কথা বলার সময় এই জিনিসগুলো হিসাব করতে হবে। সুতরাং ওই অভিভাবকদের, ওই মানুষদেরকে আমি বারবার যে কথা বলছি, ক্ষমতায় থাকলে খুব সচেতন থাকতে হয় যে মানুষকে বিরক্ত করতে হয় না। এমন কোনো কাজ করব না যাতে মানুষ বিরক্ত হয়। আমি অনেক কিছু না পারতে পারি। আসিফ নজরুল যেটা বলেছেন যে হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলেন যে না পরিস্থিতি ভালো হয়েছে, আরো ভালো হবে, কালকে থেকে দেখবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আলাদিনের চেরাগ না। এটা কালকে থেকে হুট করে কালকে থেকে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না, এইভাবে সারা পৃথিবীর কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারেন। এটা একটা লম্বা সময়ের প্রসেস, আপনাকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। সেই জায়গাটাতে আমাদের ঘাটতি রয়ে গেছে। নিশ্চয়ই। জনাব সরওয়ার তুষার, আপনার কাছে আসতে চাই। সংস্কার বলুন, নির্বাচন বলুন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলুন, সেই সব কিছুর আগেই তো মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। সেই ক্ষেত্রে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি, এবং এই মুহূর্তে আসলে সরকারের হাতেই বা কি করণীয় আছে বলে আপনি মনে করেন? অ্যাবসলিউটলি, আমি মনে করি যে আমি তো আপনার সাথেও এসে আগে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যকে যদি সরকার জনগণের মধ্যে স্বস্তি তৈরি করতে না পারে, তাহলে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যত বেশি নির্বাচনের সংস্কার না করেই যে নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলো তুলতে চায়, সেটা তখন আরো বেশি জনগণের কাছে ভ্যালিড মনে হবে। জনগণ বলবে ঠিকই তো, তা যেহেতু তারা পারছে না, নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত। এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া উচিত। এটা আমি বহুবার আগে বলেছি, বারবার বলছি। গাজীপুরের ঘটনা আমরা এর আগে দেখেছি, এবং দ্রব্যমূল্যের ব্যাপারেও সরকারের শক্ত অবস্থান নেওয়া দরকার। এবং এখানে আমরা বুঝতে পারি, যেগুলো মুর্তজা ভাই বলেছেন, পুলিশের যেহেতু প্রতিষ্ঠান আকারে পুলিশ কাজ করছে না, ভেঙে পড়েছে একটা প্রতিষ্ঠান, এই কিছু কিছু সমস্যা হবে। কিন্তু যেগুলো ঘটছে সেগুলো কিছু কিছু ঘটনা হিসেবে আমরা জাস্ট এড়িয়ে যেতে পারি না। এগুলো খুবই অ্যালার্মিং। ঢাকা শহরে দিনে দুপুরে আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি এই মৎস্য ভবনের মতো জায়গা থেকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, কিংবা রাতের বেলা মোহাম্মদপুর একটা প্রায় ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে। এটা জনগণকে সত্যিকার অর্থে অনেক আতঙ্কিত করে তুলেছে। এবং সংস্কার সহ অন্যান্য যে পরিবর্তনের যে আলোচনাগুলো আছে, সেখানে মানুষ ঠিকমতো মনোযোগ দিতে পারছে না, ভূমিকা রাখতে পারছে না। এই কারণে সরকারের উচিত, এটা আমি আগেও বলেছি, আবারও আমি এটা এখানে রিয়াজার্ট করতে চাই, যে একেবারে জরুরি ভিত্তিতে পুলিশের নতুন নিয়োগ দেওয়া দরকার। কারণ আমরা এই পুরনো পুলিশের মোরাল ভেঙে গেছে, এবং এই পুলিশের মধ্যে অনেকেই পলাতক, কিংবা তারা আসলে জনগণকে কনফ্রন্ট করার মতো বা কোনো কোনো ক্ষেত্রে শক্ত অবস্থা নেওয়ার মতো মানসিক অবস্থা বা মনস্তাত্ত্বিক অবস্থা তাদের নাই। এ কারণে আমাদের বহু তরুণ আছে যাদেরকে ঠিকমতো ট্রেনিং দিলে, তাদেরকে পুলিশের চাকরি দিলে, তারা একেবারে জান প্রাণ দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করবে। এই দেশের এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এমন অসংখ্য যোগ্য তরুণ আছে। এই জন্য দুটো কাজ করা দরকার। একটা হচ্ছে পুলিশের নতুন নিয়োগ হওয়া দরকার তরুণদের মধ্য থেকে, এবং পুলিশের যে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে, এটাকে জরুরি ভিত্তিতে সবার আগে পুলিশের সংস্কার করা দরকার। স্বাধীন পুলিশ কমিশন সহ আরো অনেকগুলো প্রস্তাব আছে, এটাকে অন্য সকল সংস্কারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। তার কারণ হচ্ছে আদারওয়াইজ, এবং র্যাবের ব্যাপারে ভূমিকা সিদ্ধান্ত নেওয়া দরকার যে র্যাবকে নিয়ে আমরা কি করবো। এই বাহিনীকে বিলুপ্ত করে দেওয়ার একটা প্রস্তাব আছে, আবার কেউ কেউ এটা সংস্কার চাচ্ছে। যেটাই করা হোক না কেন, এটার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ মানুষের মনে আস্থা ফিরে আসলে, স্বস্তি ফিরে আসলে, তারপর মানুষ অন্যান্য পরিবর্তনের আলোচনার মধ্যে ভূমিকা রাখতে পারবে। এখানে সরকারের দৃশ্যমান আমরা অভাব বা ঘাটতি বা ব্যর্থতা যাই বলি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আপনারা সমালোচনা করেছেন, আমিও আপনাদের শোতে এসে এর আগে বলেছি যে এই ডেলিকেট একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই রকম জটিল পরিস্থিতি সামাল দেওয়ার মতো যোগ্য লোক ওনাকে মনে হয় না, বরং আইন উপদেষ্টা অনেক বেশি বাস্তবের কাছাকাছি আছেন। তিনি বলেছেন আমাদের ব্যর্থতা আছে, এটা স্বীকার করা ভালো, এবং জনগণকে বলা দরকার যে কি কি কারণে হচ্ছে না, ফ্র্যাঙ্কলি বলা দরকার যে আমরা এই কারণে পারছি না, এবং আমরা এটাকে উতরে যাওয়ার পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু যদি তারা বলে যে আগের চেয়ে ভালো আছেন, এগুলো তো শেখ হাসিনা স্টাইলের কথা, এগুলো আওয়ামী লীগের মতো কথা, কিংবা রাস্তায় নামলে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দোসর, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই সরকারের ব্যাপারে একটা তিক্ততা জন্ম নেবে, এবং পরিবর্তনের যে স্বপ্ন মানুষের মধ্যে এখন প্রায় বাস্তবের কাছাকাছি আমরা চলে গেছি পরিবর্তনের, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। এটা সরকারের, আমি জানি না, এটা ডক্টর ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তার উচিত এটার ব্যাপারে তার নিজের এটা মনিটর করা উচিত। জি, ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, যদি আর কিছু যোগ করার থাকে। আমার এই আইন শৃঙ্খলা নিয়ে না, নতুন দল নিয়ে, আমার নতুন দল নিয়ে একটা অবজারভেশন আছে, যেটা
আমি বলি যে আনন্দবাজারের উদাহরণ দিল, আনন্দবাজার এই উদাহরণ দেওয়ার সুযোগটা এই জন্যই পাচ্ছে যে কারণ আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল বা নাগরিক কমিটিতে যারা ছিল বা সরকারে যারা ছিল তারা আওয়ামী লীগের প্রতি অবস্থান নিতে গিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে এমন কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায়। এই জন্য তাদেরকে কোন সিদ্ধান্তগুলোর কথা বলছেন? এই যেমন বিভিন্ন 15 আগস্টের ছুটি বাতিল করা, অন্যান্য কথা, ইভেন শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা, এগুলো মানুষ মনে করে যে এটা শুধু শেখ মুজিবের বাড়ির মুক্তিযুদ্ধের একটা স্মৃতি। সেটাকে যখন ভাঙচুর করা হয়, রাষ্ট্র যখন নীরব থাকে, 16 ঘন্টা 18 ঘন্টা পরে যায় বিবৃতি যে এটা দুঃখজনক, তখন মানুষ মনে করে যে না, এই সরকার বোধহয় মুক্তিযুদ্ধেরও বিরোধী কিছু কর্মকাণ্ডে লিপ্ত আছে, তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না। এই যে তাদের প্রতি যে একটা মনোভাব বাইরে থেকে তৈরি হচ্ছে, এই মনোভাব যদি এই বৈষম্য বিরোধী এই যে নতুন রাজনৈতিক দলের উপরে যদি যায় এটা, তাহলে কিন্তু তাদের রাজনীতিতে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। যেটা মর্তুজা বলছে, আমি 100% একমত। 71 সালকে বাদ দিয়ে আপনি যদি কোনো রাজনীতি এখানে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তারা এমন একটা অবস্থায় যাবে, তাদেরকে জামাতি, হিজবুতি বা আদার্স যারা যেগুলোই বলা হয়, তাদেরকে সেই ট্যাগ দেওয়ার সুযোগ পাবে। আমরা 24-এর যে চেতনা, সেটাকেই যেমন আমরা ধারণ করব, 71কে বাদ দিয়ে না। আরেকটা জিনিস হচ্ছে যে এই দলের সবচেয়ে বড় ভয়ঙ্কর যে ভয়টা, যে আনন্দবাজারে যেটা বলতেছে যে প্রাক্তন শিবিরদের প্রাধান্য, প্রাক্তন শিবিররা যদি এখানে আমি মনে করি যে এদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারুণ্যের শক্তি এই দলের, এবং একটা স্বচ্ছতা, তারা কি করবে সেটা, এবং তারা যে বিএনপি আওয়ামী লীগ থেকে একটা পৃথক একটা সত্তা, সেটা জনগণকে সে আস্থায় জাগায় নেওয়া। এই জায়গায় যদি তারা ব্যর্থ হয়, যদি তাদের অভ্যন্তরে রাজনৈতিক বিরোধটা এরকম হয় যে শিবির বনাম এক্স শিবির বনাম আলাদা, মানে এক্স বনাম আলাদা, এইটা যদি সামনে আসে তাহলে এদের জন্য জটিল হয়ে যাবে। সেই প্রেক্ষিতে আমি একটা উদাহরণ দিতে পারি আপনার, একটা সেকেন্ড আর 30 সেকেন্ডে। স্বাধীনতার পরপর যে জাসদ তৈরি হয়েছিল, জাসদ কিন্তু বিরাট শক্তি নির্ভর একটা দল ছিল, কিন্তু দেখা গেল 75-এর পরে সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কারণ ছিল স্বাধীনতা বিরোধী যারা জাসদে আশ্রয় নিয়েছিল তারা স্ব জায়গায় প্ল্যাটফর্মে চলে গেছে। তো এই জায়গাতেও এই দলটা যদি আরো শক্তিশালী, এখন যে শক্তি প্রদর্শন করছে, রাজনৈতিক অভ্যন্তরীণ যে রাজনৈতিক নীতি আদর্শের যে বিরোধ, সেগুলোকে যদি ফেলে না দিয়ে তারা তাদের শক্তিতে না আগায়, তাহলে তারাও এই ধরনের একটা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।